আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ক্লাসটা ভাইবার আমার জন্য ক্লাস হিসাবে প্রথম ক্লাস আপনাদের সাথে, মার্চ ফরওয়ার্ডের সাথে। এবং এটা ন্যাচারালি আমি যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছি, সো আমাকে সেই বিষয়টাই দেওয়া হয়েছে এবং আমি কমফোর্টেবল ফিল করি ন্যাচারালি এখানে। এবং গত কয়েক বছরের আমার যে অভিজ্ঞতা, আমি সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে প্রধানত আজকে শেয়ার করার চেষ্টা করব। আজকে একটা জিনিস আমি শুরুতে আগের দিনও বলেছিলাম, এখনো বলি, যে আপনারা প্রশ্নগুলো যেটাই করেন শুরুতে করেন না, কারণ শুরুর দিকে আমি কনসেন্ট্রেট করি না কম্পিউটারে, আমি ক্লাসে কনসেন্ট্রেট করি। সুতরাং প্রশ্ন যদি করে ফেলেন আমি 40-50 ক্লাসটা আমরা প্রথম ৪৫-৫০ মিনিট পরে গিয়ে তখন আপনারা প্রশ্ন করেন, আমি সেখানে ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিব। আর কর্তৃপক্ষের সাথে আজকে আমার যেটা আলাপ হয়েছে, আজকে যে ক্লাসটা, এটা দুইটা অংশে বিভক্ত হবে। আজকে 1 ঘন্টা হবে, এরপরে 9টার সময় যেহেতু আরেকটা ক্লাস আছে ওনাদের মার্চ ফরওয়ার্ডের, সো আমি 9টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। তার মানে ৪৫-৫০ মিনিট ক্লাস প্লাস 10 মিনিট বা 15 মিনিট আপনাদের প্রশ্ন জবাব দেওয়ার চেষ্টা করা। এই অংশটাকে আরেকটা দিন আরেকটা ক্লাস, 1 ঘন্টার ক্লাস নেওয়া হবে। সুতরাং পররাষ্ট্র বিষয়ক যাদের প্রথম পছন্দ বা কোথাও পছন্দ আছে, তাদের জন্য এই ক্লাসটা 2 ঘন্টার হবে। আজকে 1 ঘন্টা, পরে আর একদিন সুবিধা মতো মার্চ ফরওয়ার্ড আমাকে 1 ঘন্টা সময় দিবে। আর এটার জন্য তো কোনো বই নাই, ন্যাচারালি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই এগুলা করে থাকি। পিএসসির প্রশ্নের ধারা বা যেভাবে পিএসসির সম্মানিত সদস্যরা পররাষ্ট্র পছন্দ দিলে প্রশ্ন করেন, সেভাবেই আমরা প্রশ্নগুলো আপনাদেরকে বলতে এবং সেগুলোর উত্তরগুলো তৈরি করতে চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এগুলা আন্তর্জাতিক বিষয়গুলোকেই বেশি প্রশ্ন করা হয়। এখানে আপনার আন্তর্জাতিক ম্যাপও মাঝে মধ্যে কাউকে কাউকে জিজ্ঞাসা করা হয়, সেগুলো আপনারা প্রস্তুতি নিবেন। আর বেশিরভাগই চলতি বিষয়াবলী, এইবার যেমন প্রশ্ন হওয়ার সম্ভাবনা যদি ভাইবা রিসেন্ট সময়ে হতো তাহলে, বা নিকট ভবিষ্যতে যখন হবে, আমি মনে করি নির্বাচন এবার একটু ভিন্ন রকমের নির্বাচন হয়ে গেল ইউএসএ তে, সেই ব্যাপারে আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে। আর রিসেন্ট ইস্যুস যে মাঝে মধ্যে ইন্টারনেট আসলে কেন ডিস্টার্ব করে এটা তো আমি জানি না, চেষ্টা করি মাঝে মধ্যে ফিক্স করতে, আবার একটু সমস্যা হয়ে যায় হয়তো। সেটা আপনারা আশা করি কিছু মনে করবেন না, যেহেতু এটা আমার কন্ট্রোলের বাইরে। আজকে যে অংশগুলো আমি আলাপ করতে চেষ্টা করব, আপনারা নোট নিয়ে নেবেন দয়া করে। আর যদি নোট নিতে নাও পারেন, আপনারা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষকে যোগাযোগ করবেন। আমার ক্লাসের যে নোট, আমি ওনারা যখনই চাইবে আমি ওনাদেরকে এটা দিয়ে দিব, সুতরাং সেটাও আপনারা পেয়ে যাবেন। আর ক্লাস নোট ন্যাচারালি অনেক বড় করে লেখা হয় না, যে কথাগুলো আলাপ করা হবে ওইগুলো সংক্ষিপ্ত রূপে ক্লাস নোটে আমি দিয়ে দিব। আমি তো শুধু পয়েন্ট গুলো লিখে নিয়ে আসছি, এগুলাকে আমি যতটুকু পারি আপনাদের জবাব দেওয়ার জন্য। আজকের ক্লাস যদি আপনারা ফলো করেন, তাহলে নোট দেখলে পরিষ্কার হয়ে যাবেন আরো সুন্দর করে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আজকের যে বিষয়গুলো আমি আলাপ করব, যেমন ভাইবা রিলেটেড যেহেতু, আর আপনারা জানেন যে পররাষ্ট্র সার্ভিস বা ফরেন এফএ ক্যাডার যখন কেউ প্রথম পছন্দ দিয়ে থাকে, সাধারণত তার ভাইবার বড় একটা অংশ ইংরেজিতে হয়ে থাকে। হ্যাঁ, এটা পিএসসির স্বাধীনতা, কাউকে যদি বাংলায় প্রশ্ন করে করতেই পারে। তো আমরা জানি যে যে ভাষাতেই প্রশ্ন করা হয় আমরা সে ভাষাতেই আমাদের প্রশ্নের জবাবটা দিয়ে থাকি। তো আমি জানি যে আপনারা যারা ফরেন সার্ভিস অপশনে দিয়েছেন তারা সবাই ভালো ইংরেজি জানেন। আমি আজকে যে পয়েন্টগুলো আলাপ করতে চেষ্টা করবো, একটা হলো মিশন, একটা হলো মিশনের হায়ারার্কি বা পদসোপান, যেটাকে বলে, সেগুলো আমরা যখন ডিটেইলে আলাপ করব তখন আমরা এগুলাতে চলে আসবো। এরপরে যে কমন বিষয়গুলো চলে আসে, অ্যাম্বাসাডর বা হাই কমিশনার, এটা চ্যান্সারি, কিছু ইম্পর্টেন্ট টার্মস আজকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি। নানসিও, তারপরে সিডিএ। দুই ধরনের, সিডিএ এআই আবার নর্মাল সিডিএ, দুটোই হতে পারে। সিডিএ এআই। জানি না দেখা যাচ্ছে কিনা।
সিডিএ এআই, দেন এগুলা মুছে নেই যেহেতু পুরাটা হয়তো দেখা যাচ্ছে না। এ পর্যন্ত আশা করি আপনারা নিয়েছেন, দেখেছেন। অথবা ঠিক আছে, এগুলো আলাপ করি, এরপরে আমরা আরো অন্য ক্লাসে চলে যাবো, একটা একটা করে আমরা আলাপ করে শেষ করি। মিশন হায়ারার্কি, এরপর আরো অনেকগুলো আসবে, আমরা আলাপ করবো গ্রাজুয়ালি। মিশন মানে হলো যে আমরা যে মিশন নিয়ে আলাপ করছি, মিশন তো অনেক কিছুই হতে পারে। মিশন উদ্দেশ্য, কোনো কাজ করার যে টার্গেট নিয়ে একটা কর্মপদ্ধতি সেট করা হয়, সেটাই মিশন। আমরা যেহেতু ডিপ্লোম্যাটিক মিশন নিয়ে আলাপ করছি, আমরা সেই জায়গাটাতে ফোকাস করব। মিশন সাধারণত আমাদের ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে বা ডিপ্লোম্যাটিক অ্যারেনাতে দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার কনসুলার মিশন, আর একটা হচ্ছে আপনার, দুইটা হয়, একটা হলো ডিপ্লোম্যাটিক মিশন, আর একটা হলো কনসুলার মিশন। এই বিষয়টা আলাপ করতে পারলে ভালো হতো যে ডিপ্লোম্যাটিক কাজ কি, কনসুলার অফিসের কাজ কি। সো আমরা এটা নেক্সট ক্লাসেই আলাপ করবো, এখন উপায় পাচ্ছি না সময়ের কারণে। সো এই ডিপ্লোম্যাটিক মিশন সাধারণত ডিপ্লোম্যাটিক কাজগুলোকে পারফর্ম করে। কনসুলার ডিপ্লোম্যাটিক কাজগুলো আমি সংক্ষেপে শুধু বলি যে দুই দেশের ভিতরে সম্পর্কের উন্নয়ন, এবং এটা মেইনলি রাজনৈতিক সম্পর্ককে মিন করা হয়। আর অন্য যে সম্পর্কই আসে, এই রাজনৈতিক সম্পর্কের ছত্র ছায়াই আসে। ধরেন বাংলাদেশের সাথে থাইল্যান্ডের সম্পর্ক, তো যদি দুই দেশের রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক ভালো না হয়, তাহলে অন্য যে সম্পর্কই আমরা বলি সেগুলো ডিস্টার্ব হতে থাকে। সেটা ব্যবসায়িক সিদ্ধান্ত হোক, সেটা কনসুলার মানে ভিসা দেওয়ার বিষয় হোক, চিকিৎসার বিষয় হোক, ট্যুরিজম হোক, সেগুলাকে যদি দুই দেশের ভিতরে রাজনৈতিক সম্পর্ক, পলিটিক্যাল লেভেলের রিলেশন ভালো না হয়, তো ওগুলা সম্পর্ক সমস্যা হতে থাকে। এই জন্য ডিপ্লোম্যাটিক রিলেশনটা মূল ফোকাসটা হলো যে আমাদের দুই দেশের ভিতরে রাজনৈতিক যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং সেটাকে বাড়ানো, এটা হলো ডিপ্লোম্যাটিক মিশন। আমরা বলি যে মিশন এই কাজটা করে সেটা ডিপ্লোম্যাটিক মিশন। কনসুলার মিশন ডিপ্লোম্যাটিক মিশনের আওতায় থেকে, আন্ডারে থেকে, অধীনে থেকে কাজ করে। ডিপ্লোম্যাটিক মিশন গুলো ক্যাপিটালে হয়, কনসুলার মিশন ওই যে ডিপ্লোম্যাটিক মিশন তার একটা অংশ হিসাবে কাজ করে। সেটা একই বিল্ডিং এর ভিতরে ক্যাপিটালেও হতে পারে, ক্যাপিটালের বাইরেও প্রয়োজন অনুযায়ী যে কোনো দেশ সেটা বিভিন্ন জায়গাতে এটা সেট করতে পারে। যেমন আমরা যদি বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের মূল অফিসটা হলো ক্যাপিটাল দিল্লিতে, যেটাকে আমরা হাই কমিশন বলি। আমরা আসবো যে এমবাসি হাই কমিশন কি, তখন আমরা আসবো, এটা আলাপ করবো। তো আমাদের দিল্লিতে এটা মূল অফিসটা। ওই দিল্লির অফিসের ভিতরেই একটা অংশ আছে যেটা কনসুলার কাজ করে। কনসুলার কাজ হলো আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা অথবা মানুষকে সার্ভিস দেওয়া। মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের মানুষকে সার্ভিস দেওয়া, সাথে সাথে আমাদের দেশের মানুষের জন্য যেগুলোতে ভালো হয় এরকম বিষয় ওদেরকেও টেনে আনা। যে দেশে আমরা গিয়েছি ও দেশকেও টেনে আনা। আর যে দেশ থেকে পাঠানো হয়, যেমন বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হলো, বাংলাদেশ হলো সেন্ডিং স্টেট বা প্রেরণকারী দেশ। আর যে দেশে গেল সেটা হলো যে, এই ক্ষেত্রে আমি বলছি ভারত, ভারত হলো রিসিভিং স্টেট বা গ্রহণকারী দেশ। তার মানে আমরা গেস্ট, তারা সেই ক্ষেত্রে হোস্ট। সো ডিপ্লোম্যাটিক মিশন ক্যাপিটালে হবে, তার আন্ডারে কনসুলার মিশন দিল্লিতেও একটা আছে আমাদের, এটা থাকে। যেমন আমেরিকান এম্বাসি যখন আমরা বলি, যেমন কনসুলারের কাজ হচ্ছে, যেমন বলছি আমি, ভিসা দেওয়া, পাসপোর্ট ইস্যু করা, কোনো ডকুমেন্ট অথেন্টিকেট করা, এই যে অমুকের বিয়ে শাদী করানো, তালাক দেওয়ানো, এই ধরনের যে বিষয়গুলো জনগণের যে কাজ, সেগুলো কনসুলার মানে জনগণ সরাসরি যে সার্ভিস গুলো নিয়ে থাকে সেগুলো কনসুলার সার্ভিসের ভিতরে আসে। এই জন্য বলছি যে যেমন আমেরিকান এম্বাসি ইন ঢাকা, তারা ডিপ্লোম্যাটিক কাজও করে, এদেশে কি হচ্ছে, রাজনৈতিক সম্পর্ক কতটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কি করলে ভালো হবে দুই দেশে, সেটা ব্যাপারে তারা যেমন কাজ করে। বিভিন্ন একদম প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন লেভেলে তারা যায়, কাজ করে এই সমস্ত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আর কনসুলার, তাদের যে কনসুলার অংশটা আমরা মূলত বুঝি ভিসা, পাসপোর্ট, এগুলোর কাজ করা। বাট আরো অনেক আছে, আমরা আরো পরে আলাপ করব। অনেক ক্ষেত্রে আমরা ইন্ডিয়া যেমন আলাপ করছিলাম যে বাংলাদেশের দূতাবাস ভারতে, সেটা মূল অফিসটা দিল্লিতে।
এটার যে শাখা অফিস বা উপ অফিস আমরা যদি বলি, সাব অফিস, যেমন কলকাতায় আছে, বোম্বে আছে, চেন্নাইতে এখন করছে, এরকম বিভিন্ন জায়গাতে এগুলো আছে। তো এই যে যেগুলো যতগুলোই থাকুক, ওরা দিল্লিতে আমাদের যে হাই কমিশন বা প্রধান অফিস আছে ওইটার আওতায় থেকে, আন্ডারে থেকে এনারা এই সাব অফিস গুলো কাজ করে থাকেন এবং কনসুলার সহযোগিতা করে থাকেন মানুষদেরকে। তো আমরা বুঝলাম যে মিশন আমরা সাধারণত দুই ধরনের বলছি, একটা হলো ডিপ্লোম্যাটিক মিশন, একটা কনসুলার মিশন। তো ডিপ্লোম্যাটিক মিশন হলো ডিপ্লোম্যাটিক ফাংশন পারফর্ম করে সম্পর্কের উন্নয়নে। কনসুলার মিশন গুলো জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে, যেমন পাসপোর্ট, ভিসা, এই ইস্যুগুলো আমরা বলতেছিলাম, ডকুমেন্ট অ্যাটেস্টেশন করা, এই ধরনের যে প্রয়োজনগুলো, যেমন লেবার যদি বলি, আমাদের জেদ্দাতে বা সৌদি আরবের লেবার, এই লেবারদের কোনো সমস্যা হলো কিনা, কেউ আমাদের দেশে কেউ ওই দেশে জেলে গেল কিনা, এসবই কনসুলার অ্যাক্টিভিটিজ এর ভিতরে আসে। জনগণকে যে সেবাগুলো দিয়ে থাকি, এই দুই রকমের মিশন থাকে। ডিপ্লোম্যাটিক মিশনের আন্ডারেই কনসুলার মিশন কাজ করে। কনসুলার মিশন ক্যাপিটালে আছে, সাথে সাথে আরো অনেক সিটিতে প্রয়োজন অনুযায়ী দুই দেশের সরকার একমত হয়ে সেটা খুলতে পারে। এখন আমরা আসি হায়ারার্কিতে। এটা একটা বেশ ইম্পর্টেন্ট জায়গা, যেটা বারবার প্রশ্ন করা হয়ে থাকে। এটা আমি লিখেছি, আপনারা একটু দয়া করে বুঝে নিন। এটার আগে আমার জন্য যেটা জানা দরকার এই হায়ারার্কির আগে, সেটা হলো এমবাসি বা অ্যাম্বাসাডার। এমবাসি বানান ই দিয়ে, অ্যাম্বাসাডার বানান এ দিয়ে। এটা আরেকটা হলো হাই কমিশন, এটা সবাই জানেন আপনারা, এটা হাই কমিশনার। এমবাসি হলো যখন, এর আগে হাই কমিশনারটা বলি তাহলে অ্যাম্বাসেডারটা আরো সহজ হয়ে যাবে। হাই কমিশন হলো সেই দূতাবাস, যে দূতাবাস সেন্ডিং এবং রিসিভিং স্টেট দুটাই কমনওয়েলথের সদস্য ভুক্ত দেশ। কমনওয়েলথ ভুক্ত দেশের সদস্য তারা হলো, দুটোই হতে হবে, একটা না, দুটো দেশই যখন রিসিভিং এবং সেন্ডিং দুটো স্টেটই যখন কমনওয়েলথের সদস্য, তখন ওই মিশনকে আমরা বলি হাই কমিশন, এবং হাই কমিশনের যিনি প্রধান উনি হাই কমিশনার। আর যদি এর ব্যত্যয় ঘটে, তার মানে দুইটা দেশের কোনোটাই কমনওয়েলথ দেশ না, অথবা একটা কমনওয়েলথ দেশ আর একটা কমনওয়েলথ দেশ না, সেরকমও যদি হয়, তখন ওই দূতাবাসকে আমরা বলি এম্বাসি এবং ওটার প্রধানকে বলা হয় অ্যাম্বাসাডার। হাই কমিশন যদি বলি, যেমন আমরা ভারতের কথা বলছিলাম, বাংলাদেশ এবং ভারত দুটোই কমনওয়েলথ ভুক্ত দেশ। এই দুই দেশের ভিতরে যখন দূতাবাস বিনিময় হয়, দূতাবাস খোলা হয়, এই দুই দেশ, যেমন বাংলাদেশ হাই কমিশন ইন ইন্ডিয়া আমরা বলি, বা টু ইন্ডিয়া, আর বাংলাদেশ দূতাবাস ভারতে, বাংলাদেশ হাই কমিশন, অথবা ভারতীয় হাই কমিশন ঢাকায় বা বাংলাদেশে, এটা হলো হাই কমিশন। দুটোরই যদি কমনওয়েলথ ভুক্ত মেম্বার না হয়, যেমন ধরেন সৌদি আরব এবং নেপাল, দুটো কেউই কমনওয়েলথ ভুক্ত দেশ না, সুতরাং সৌদি দূতাবাস এবং নেপাল দূতাবাস দুটোকেই দূতাবাস বলা হবে। সৌদিরা নেপালে যেটা খুলেছে সেটা হলো সৌদি দূতাবাস নেপাল, অথবা নেপালিরা সৌদি আরবে যেটা খুলেছে সেটা হলো সৌদি আরবে নেপালের দূতাবাস, নেপাল এম্বাসি ইন সৌদি আরবিয়া। ইনফ্যাক্ট এটাকে বলা হয় টু, যেহেতু যখন দেশ আসে তখন আমরা বলি টু, নেপাল এম্বাসি টু সৌদি আরবিয়া। ইন যখন বলি তখন সাধারণত ক্যাপিটাল মিন করা হয়, যেমন নেপাল এম্বাসি ইন রিয়াদ। আবার যদি একটা দেশও হয়, যেমন বাংলাদেশ কমনওয়েলথ ভুক্ত দেশ, সৌদি আরব কমনওয়েলথ সদস্য না, এক্ষেত্রেও দূতাবাস হবে। তার মানে বাংলাদেশ এম্বাসি ইন রিয়াদ অথবা বাংলাদেশ এম্বাসি টু সৌদি আরবিয়া। সেম হলো সৌদি আরবিয়ান এম্বাসি ইন ঢাকা অথবা সৌদি আরবিয়ান এম্বাসি, ইনফ্যাক্ট এটা অন্য নামে ডাকা হয়, আমি সৌদি আরবিয়ান বলছি, এটা রয়্যাল সৌদি এম্বাসি বলে তারা তাদের দেশের নাম অনুযায়ী। সৌদি এম্বাসি ইন ঢাকা অথবা সৌদি এম্বাসি টু বাংলাদেশ। সো আমি আশা করি এম্বাসি এবং হাই কমিশন এটা আপনারা জানেন, তবুও বোঝানোর চেষ্টা করলাম। এখন এগুলার হায়ারার্কিতে আমরা চলে আসবো।
পদসোপান। পদসোপান গুলো আমি শুরু করি এমবাসি দিয়ে। এমবাসির পদসোপান হলো, আরেকটা জিনিস মনে রাখেন, আমরা হেডকোয়ার্টার্স আলাপ করবো, সদর দপ্তর, সেটারও হায়ারার্কি আপনাদের জানতে হবে। আমি এমবাসি দিয়ে শুরু করি, থার্ড সেক্রেটারি, তৃতীয় সচিব, তারপরে পদোন্নতি প্রমোশনের পোস্ট সেকেন্ড সেক্রেটারি, তারপরে ফার্স্ট সেক্রেটারি, তারপরে কাউন্সিলর, মিনিস্টার, সর্বশেষে হলো অ্যাম্বাসেডর। ভালো দেখা যাচ্ছে না। মিনিস্টারের পরে অ্যাম্বাসেডর। থার্ড সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, কাউন্সিলর, মিনিস্টার, অ্যাম্বাসেডর। এটা এমবাসির হায়ারার্কি। এখন যদি আমরা ঠিক এগুলা মনে রাখেন, দেখেন পাশাপাশি বোর্ড বড় হলে বা ক্লাসরুম হলে তখন অন্য সুন্দরভাবে করা যেত। ঘরের ভিতরে সরি, এবং বোর্ডটাও ছোট, সবকিছু একসাথে পাশাপাশি দেখাতে পারলে বড়, তাহলে সুবিধা হতো, আর মনে রাখাও সহজ হতো। হাই কমিশন যদি হয়, আমি সংক্ষেপে লিখি হাই কমিশন। হাই কমিশনে ওই একই রকমের, থার্ড সেক্রেটারি, তারপরের পোস্টটা হলো সেকেন্ড সেক্রেটারি প্রমোশন, তারপরের পোস্টটা হলো ফার্স্ট সেক্রেটারি। হায়ারার্কি আপনারা জানেন যে সাধারণত সিঁড়ি আমরা যদি বলি নিচে থেকে উপরে যাই, উপর থেকে নিচের দিকে না আসাটা বেটার। হায়ারার্কি বললে আমরা নিচের থেকে উপরের দিকে যাব, সেভাবে আমরা বলছি থার্ড সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, কাউন্সিলর। এই পর্যন্ত দেখেন আপনার এমবাসিতেও ছিল, এমবাসিতে এটা ছিল। এর পরের দুইটা, একটা ছিল মিনিস্টার, একটা ছিল অ্যাম্বাসেডর। সেটা এখন একটু পরিবর্তন হবে। যেটা মিনিস্টার ছিল এখানে সেটাকে বলা হবে ডেপুটি হাই কমিশনার। ডেপুটি হাই কমিশনার। আর তারপরে সর্বোচ্চ পোস্ট যেটা ডিপ্লোম্যাটিক লেভেলে, সেটা হল হাই কমিশনার, যিনি হাই কমিশনের প্রধান। আমরা এমবাসি এবং হাই কমিশনের হায়ারার্কিটা দেখলাম। এরপরে আমরা চলে যাব কনসুলেট। যেহেতু দুই ধরনের মিশন আমরা বলছি, এটা হলো যেটা ডিপ্লোম্যাটিক মিশন। ডিপ্লোম্যাটিক মিশনের এক ধরনের হলো এমবাসি, একটা হলো হাই কমিশন। তো এমবাসি এবং হাই কমিশনের দুটোরই আমরা পদসোপান বা হায়ারার্কি দেখলাম। আমরা এখন একটা কনসুলার অফিস, এটার হায়ারার্কি দেখব। কনসুলার অফিস। কনসুলার অফিসে সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আপনার কনসুলেট, আর একটা হলো কনসুলেট জেনারেল। আলাদা কিছুই না, এটা ছোট, এটা তার চেয়ে বড়। এই মেজর আর মেজর জেনারেল বলতে পারি আমরা এক ধরনের, যদিও কথাটা ওইভাবে বলা ঠিক না, বাট বলার জন্য বললাম আর কি। কনসুলেট, তার উপরের ধাপে হলো কনসুলেট জেনারেল। জায়গা যদি ছোট হয়, কোথাও আমরা কনসুলেট খুলতে পারি, যেমন আমাদের মিয়ানমারের সিটোয়েতে আছে, অথবা আমাদের ওই যে আখাউড়ার ওই পাশে যেটা আছে সেটাও আমাদের কনসুলেট। ইন্ডিয়াতে যেটা আছে এটা কনসুলেট। আর কনসুলেট জেনারেল যদি আমরা বলি, তার চেয়ে একটু বড় পরিসরে হয়, কাজের পরিধি যেখানে বেশি থাকে। যেমন আমাদের নিউ ইয়র্কে আমাদের কনসুলেট আছে,
আমেরিকাতে মূল এম্বাসিটা ওয়াশিংটনে, নিউ ইয়র্কে প্রচুর মানুষ আছে, সেখানে আমাদের কনসুলেট জেনারেল আছে আমেরিকাতে। কানাডাতে যেমন টরেন্টোতে আমাদের কনসুলেট জেনারেল আছে। কানাডাতে আমাদের যে হাই কমিশন সেটা হলো আপনাদের অটাওয়াতে, ক্যাপিটালে। টরেন্টোতে প্রচুর বাংলাদেশি থাকে, তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ওখানে কনসুলেট জেনারেল খোলা হয়েছে। এরকম কনসুলেটের যে হায়ারার্কি খুব সহজ। কনসুলেটের হায়ারার্কি হলো আপনার ভাইস কনসাল এবং কনসাল। ভাইস কনসাল এবং কনসাল দুইটা। আর কনসুলেট জেনারেল যদি হয় তখন এই দুইটার সাথে আরেকটা অ্যাড হয়ে যাবে, কনসাল জেনারেল। কনসাল জেনারেল সাধারণত কনসাল জেনারেলটা আমাদের বিভিন্ন লেভেলের হতে পারে। এটা ডেপুটি হাই কমিশনার লেভেলের হয়, বা পররাষ্ট্র মন্ত্রণালয় যখন তখন ডিজি লেভেলের অফিসাররা এখানে যায়। আর কনসাল সাধারণত এটা দুই রকম হতে পারে, ফার্স্ট সেক্রেটারিও কনসাল হতে পারে, কাউন্সিলর লেভেলেও কনসাল হতে পারে। সরকার সিদ্ধান্ত নেয় যে কোন লেভেলের অফিসারকে সে কনসাল করবে, এটা সংশ্লিষ্ট দেশের সরকার সিদ্ধান্ত নেয়। তো এটা গেল আমাদের কনসুলেটের হায়ারার্কি, পদসভা। এরপরে আমরা আসবো সদর দপ্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা, আমরা এটাকে সদর দপ্তর বলি, হেডকোয়ার্টার্স, বা আপনি যদি বলেন মিনিস্ট্রি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা শুরু হলো আপনারা যখন বিসিএস দিয়ে প্রথম পদে জয়েন করবেন, সহকারী সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এরপরে পদোন্নতি প্রাপ্ত পোস্ট হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তারপরে ডাইরেক্টর বা পরিচালক, তারপরে ডাইরেক্টর জেনারেল, দেন অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, আর প্রধান হলেন ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র সচিব। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডাইরেক্টর, ডাইরেক্টর জেনারেল, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি। এই ফরেন শব্দটা বাদ দিবেন না, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, এই কটা হলো আমাদের মন্ত্রণালয়। এটা তো প্রথম। এরপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদোন্নতি পাওয়ার পরে ডাইরেক্টর হলো 5th গ্রেডে, পঞ্চম গ্রেডের অফিসার, ডিজিরা 3rd গ্রেডে, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি 2nd গ্রেডে, ফরেন সেক্রেটারি 1st গ্রেডে। এখন একটা জায়গা আছে আমাদের যেখানে অ্যাম্বাসাডারদের কিছু বিন্যাস আছে, রাষ্ট্রদূত তাদের কিছু বিন্যাস আছে, সেগুলো আমি একটু দেখিয়ে দিই। রাষ্ট্রদূতদের ভিতরে 3 রকম হয়ে থাকে, এ, বি, সি। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। এটা বাইরের কেউ জানে না, ভিতরে যারা আমরাই জানি যে কে কোন গ্রেডে আছে। এ গ্রেড হলো ফরেন সেক্রেটারি অথবা তার ইকুইভ্যালেন্ট যারা। আমাদের মন্ত্রণালয়ে সচিব পদমর্যাদায় অনেকগুলো পোস্ট আছে, প্রায় 12-13টা পোস্ট আছে। ফরেন সেক্রেটারি একজন, কিন্তু সেক্রেটারি আছে বেশ কয়েকজন, সেক্রেটারি লেভেলের অফিসার ওনারা। বি গ্রেড হলো অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি লেভেলের যে সমস্ত অফিসাররা আছেন, ওনারা বি গ্রেড অ্যাম্বাসাডার হয়ে যান, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি। সি গ্রেডে ডিজি লেভেলের যে সমস্ত অফিসাররা রাষ্ট্রদূত হয়ে যান, তারা সি গ্রেড অ্যাম্বাসাডার হয়ে যান। কাকে কোন দেশে দেওয়া হবে এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সি গ্রেডের অ্যাম্বাসাডারকে কখনো কখনো লন্ডনে দিতে পারে, আবার এ গ্রেড অ্যাম্বাসাডারকে, সরকারের উপরে নির্ভর করে এটা, সরকার কাকে কখন কোথায় দিবে কাজের কারণে। এ গ্রেড অ্যাম্বাসাডারকে
ওয়াশিংটনে দিতে পারে, না দিয়ে গ্রেড অ্যাম্বাসেডরকে ভুটানেও দিতে পারে যদি সরকার চায়। এটা সরকারের উপরে নির্ভর করে। পোস্ট স্পেসিফিক করা নাই যে এই মিশনটা সি গ্রেড, এই মিশনটা বি গ্রেড, ওইভাবে সরাসরি বলা না। সো যাই হোক, এ গ্রেড অ্যাম্বাসেডর, বি গ্রেড অ্যাম্বাসেডর, সি গ্রেড অ্যাম্বাসেডর ওই লেভেলে কারা আমি বললাম। ডিজি লেভেলটাতে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা তো বললাম যে সি গ্রেড অ্যাম্বাসেডর হয়ে যেতে পারে, আবার আপনার ওই যে ডেপুটি হাই কমিশনার যারা, তারাও ডিজি লেভেলের অফিসার, আবার আপনার মিনিস্টার যেটা ছিল দূতাবাসে, ওনারাও ডিজি লেভেলের অফিসার, আবার কনসাল জেনারেল যিনি কনসুলেট জেনারেলে কনসাল জেনারেল, উনিও ডিজি লেভেলের অফিসার। তো ডিজি লেভেলের অফিসারের 4 ধরনের হতে পারে। কনসুলেটে গেলে কনসাল জেনারেল, হাই কমিশনে যদি মিশন প্রধান না হয় তাহলে ডেপুটি হাই কমিশনার, দূতাবাসে যদি অ্যাম্বাসাডর না হয় তাহলে মিনিস্টার, অথবা যদি উনি রাষ্ট্রদূত হয়ে যান তখন হাই কমিশনে গেলে হাই কমিশনার, আর যদি এম্বাসিতে যান তখন অ্যাম্বাসেডর। এই জায়গাটা অনেকগুলো পোস্ট হোল্ড করা সম্ভব। কে কখন কোথায় যাবে এটা সরকারের সিদ্ধান্ত। সো আমরা হায়ারার্কির পার্টটা শেষ করলাম, পদসোপান। এখানে দূতাবাস, হাই কমিশন, কনসুলেট, কনসুলেট জেনারেল, সদর দপ্তর, সবগুলোর হায়ারার্কি আমরা দেখে নিলাম। এখন কিছু কিছু গুরুত্বপূর্ণ টার্ম আমরা আলাপ করতে চাই। এর ভিতরে যেমন এম্বাসি বা হাই কমিশন বা অ্যাম্বাসাডার বা হাই কমিশনার আমরা আলাপ করে ফেলেছি। আমরা দেখে এগুলা প্রশ্ন করা হয়, এই জন্য খুব প্র্যাকটিক্যাল বিষয় থেকে এগুলা নিয়ে আসা হয়েছে। ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয় চ্যান্সেরি, জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ এ চ্যান্সেরি। চ্যান্সেরি ইজ নাথিং বাট দ্য প্রিমাইসেস অফ দ্য এম্বাসি অর হাই কমিশন, দ্যাট ইজ চ্যান্সেরি। তার মানে চ্যান্সারিটা হলো আপনার দূতাবাস ভবন বা ভবন এলাকা, যেটা ওই অংশটাকে চ্যান্সারি বলা হয়। আর মিশন হলো পুরো, তার মিশন কিন্তু সারা দেশে। সে ধরে আমি যদি বলি যে ইউএই এম্বাসি টু বাংলাদেশ, তার মানে এই ইউএসির মিশন, ইউএইর মিশনটা পুরো বাংলাদেশই তার মিশন। যেখানে তার দূতাবাসের বিল্ডিংটা, ওইটাকে শুধু বলা হয় চ্যান্সারি। ওইটা মিশন না, ওটা হলো চ্যান্সারি। মিশন তার সারা বাংলাদেশে, সে যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে, তার সম্পর্কের উন্নয়নে, ব্যবসার খাতিরে, তার কোনো একটা নাগরিক যদি খুলনার জেলে থাকে সেখানেও সে যাওয়ার এবং পার্সু করার অধিকার সে রাখে। যদি সরকার কোথাও যেতে রেস্ট্রিক্টেড করে না দেয় তাহলে সে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অনুমতি পেতে পারে। যে সমস্ত জায়গায় রিস্কি বা সরকার যেতে দিতে চায় না, সেগুলো নোটিফাই করে বলে দেওয়া হয় দূতাবাসগুলোকে, এই জায়গাগুলো তোমরা যেও না, অথবা যাওয়ার আগে আমাদেরকে বলে যাবা, আমরা অনুমতি দিলে তারপর যাবা। সেটা অনেক কারণে হইতে পারে, সিকিউরিটি রিজনে হইতে পারে, বাংলাদেশের কোন আভ্যন্তরীণ পলিটিক্যাল বিষয় হতে পারে। যেমন আমরা একসময় পার্বত্য অঞ্চলে কাউকে যাওয়াটাকে আমরা প্রিফার করতাম না, সিকিউরিটির সমস্যা ছিল, যে কাউকে গুলি করে দিতে পারে, অথবা সেখানে যে যদি কেউ স্পাইং বা অন্য কিছু করে উস্কে দিতে চেষ্টা করে ভিতরে কোনো সমস্যাকে, তো বিভিন্ন কারণে এটা হতে পারে। তো এটা হলো চ্যান্সারি, যেটা প্রিমাইজেস বা ওই বিল্ডিং এর ভিতরের অংশ, বিল্ডিং বা তার যে চত্বর, টোটাল শুধু বিল্ডিং না, তার এরিয়া, যেটা দূতাবাসের যে এরিয়া, ভবন, যে ভবন সহ আনুষঙ্গিক যে জায়গা, সেটা হলো তার চ্যান্সেরি। অ্যাম্বাসেডর ছাড়াও আরেকটা বিষয় আছে নানসিও, এটাও প্রশ্ন করা হয়। হোয়াট ইজ এই নানসিও? নানসিওটা অ্যাম্বাসেডর, সে হলো হোলি সির অ্যাম্বাসেডর। হোলি সি হলো ভ্যাটিকানকে বলা হয়। ইনফ্যাক্ট ভ্যাটিকান কিন্তু হোলি সি না, ভ্যাটিকান একটা দেশ, হোলি সিটা অন্য কিছু। কিন্তু আমরা স্বাভাবিক কথায় ভ্যাটিকানকে হোলি সি হিসেবে মিন করি বা বুঝাই থাকি, লিটারালি তার না। হোলি সি কি সেটা আমরা একটু জাস্ট আলোচনা করি। সি এটা যদি ভার্ব হয়, আপনারা যারা ইংরেজির ছাত্র আছেন আমার চেয়ে অনেক ভালো বুঝবেন। আমরা যেহেতু প্র্যাকটিস করি সেই হিসাবে আমি সেই প্র্যাকটিসের অংশ থেকে বলছি। ভার্ব হলে তখন তো দেখা, দর্শন করা, যা যা আছে সেগুলো আছে। সিটা যখন নাউন হয়, আপনারা আজকে ভালো যে কোনো একটা ডিকশনারিতে দেখে নেবেন যে সি যখন নাউন হয় তখন কি অর্থ দাঁড়ায়। তখন এর অর্থ হলো
পোপের জায়গা। হোলি সি হলো পোপ বা আপনার যিনি বিশপ আছেন, প্লেস অফ বিশপ বা আর্টস বিশপ, বিশপ বা আর্টস বিশপ যাই যেটাই বলেন একই কথা। আর্টস বিশপ, ও এটা দেখা যাচ্ছে না বলে, বিশপ বা আর্চ বিশপ। ইনফ্যাক্ট তার এটা হলো আপনার ভ্যাটিকান সিটিতে যে চার্চটা আছে, আমাদের যেমন কাবা শরীফ, সেরকম খ্রিস্টানদের জন্য তাদের কাবা হলো এই হোলি সি, ভ্যাটিকানে যে চার্চ আছে সেইটা। ওইটার যে অ্যাডমিনিস্ট্রেশন, ওই অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান হলেন বিশপ। ওই অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানো হয় হোলি সি। হোলি সি শব্দ দিয়ে ওই যে ভ্যাটিকান সিটির যে চার্চ আছে সেই চার্চের অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানো হয়। ইনফ্যাক্ট চার্চের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাই ওই দেশটার সরকার। আপনি যদি প্রধানমন্ত্রী মন্ত্রী বলেন তাহলে ঠিকই আছে, মন্ত্রিসভা বলতেই পারেন। ওটার যিনি প্রধান চার্চের, সেই প্রধানটা হলো পোপ, আমরা যেটাকে পোপ বলে ডেকে থাকি। ওনাকে আপনি যদি প্রধানমন্ত্রী হিসাবে কনসিডার করেন, ওনার সাথে আরো যে সমস্ত বিশপরা আছেন ওনারা তার মন্ত্রিসভা। সুতরাং ওনারা ওই হিসাবে যেহেতু চার্চের প্রশাসন ওনারা দেখেন, একইভাবে ওনারা ওই যে দেশটা ভ্যাটিকান, ছোট্ট একটা জাস্ট দেওয়াল, আপনি রোমে যারা বেড়াতে গিয়েছেন তারা দেখবেন যে রোম সিটির ভিতরে একটা জায়গাকে জাস্ট দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে, ওটাই একটা দেশ এবং এটা একটা স্বাধীন দেশ। ওখানে আপনার ঢুকতে যদি হয় গেট দেওয়া আছে, লোহার গেট, প্রহরী দাঁড়িয়ে আছে, সেখানে যদি কাউকে ঢুকতে হয় রীতিমতো ভিসা নিয়ে যেতে হয়। আমাদের বিভিন্ন দেশ ওই দেশে রাষ্ট্রদূত পাঠায়, কিন্তু ওদের একটা নিয়ম আছে যে যে সমস্ত রাষ্ট্রদূত রোমে অবস্থিত, যেমন বাংলাদেশ দূতাবাস রোমে আছে, তাতে একজন রাষ্ট্রদূত আছে, উনি এখানে এই ভ্যাটিকান সিটিতে বা হোলি সিতে উনি রাষ্ট্রদূত হতে পারবেন না। মানে কনকারেন্ট বা আমরা আসবো এটাতেও বলছে যে এইখানে হয় সরাসরি রাষ্ট্রদূত দিতে হবে, অথবা রোম ছাড়া, দ্যাট মিনস ইটালি ছাড়া অন্য কোনো দেশ, যেমন ফ্রান্স হতে পারে, জার্মানি হতে পারে, অন্য কোনো দেশ থেকেও ওইখানে রাষ্ট্রদূত দেখাশোনা করতে পারে। তো এ নিয়ে আমার উদ্দেশ্য ছিল নানসিও। নানসিওটা হলো ভ্যাটিকান সিটির বা হোলি সির যিনি প্রতিনিধি বা রাষ্ট্রদূত বিভিন্ন দেশে পাঠানো হয়, উনি হলেন নানসিও। আর হোলি সিটাকে আমি বললাম যে বিশপের প্যালেস, যদি আমরা প্লেস, প্যালেস না প্লেস, স্থান, তার মানে ওই যে চার্চটা, সেই চার্চের প্রশাসন যারা দেখেন তাদের জায়গাটাকে বলা হয় হোলি সি। সিডিএ, সিডিএ এ আই, দুইটা জিনিস। সিডিএ এটার ফুল ফর্ম হলো, আমরা বলি চার্জ দ্য অ্যাফেয়ার্স, বিষয়টা আসলে বলতেই পারেন চার্জ দ্য অ্যাফেয়ার্স অনেকেই বলে, কিন্তু মূল যদি আপনি এটা ফ্রেঞ্চ শব্দ যেটু চার্জে দ্য অ্যাফেয়ার্স, যারা ফ্রেঞ্চ পড়েছেন বা আইআর এর স্টুডেন্ট বা কোনো কারণে শব্দগুলোর সাথে ভালো পরিচিত, তারা ভালো উচ্চারণ করতে পারবেন। চার্জে দ্য অ্যাফেয়ার্স, আমরা সাধারণ ভাষায় বলি চার্জ দ্য অ্যাফেয়ার্স, এটা আসলে ইংরেজি শব্দ না, এটা এই ডি, তারপরে আপনি অ্যাফেয়ার্স আনেন আর ইএস, সাথে দ্য অ্যাফেয়ার্স, ইটাতে অ্যাপোস্ট্রফি আছে। এ আইতে হলো আপনার অ্যাড ইন্টারিম, এ ডি, অ্যাড ইন্টারিম মানে হলো আভ্যন্তরীণ জিনিস, সাথে দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টারিম, সবই ফ্রেঞ্চ শব্দ। সিডিএ, সিডিএ যদি আমরা বলি, এখন এই প্র্যাকটিসটা নেই, এক সময় ছিল। কোন রাষ্ট্র যদি এক্স কান্ট্রি ওয়াই কান্ট্রিতে রাষ্ট্রদূত পর্যায়ের দূতাবাস খুলতে চায় না, একটু সম্পর্কটা অত গভীর না, এটা আরো 20 বছর 30 বছর আগে ছিল, এখন এটা আর এরকম নেই, সব জায়গায় রাষ্ট্রদূত পর্যায়ে খোলা হয়। কিন্তু কেউ যদি মনে করে যে আমরা দূতাবাসের অত ওই দেশটার সাথে অত সম্পর্ক বেশি না, সুতরাং আমরা রাষ্ট্রদূত পাঠাবো না, তার চেয়ে এক ধাপ নিচে পাঠাবো,
সে যে নিচে কিন্তু উনি দূতাবাসের প্রধান, রাষ্ট্রদূত না কিন্তু দূতাবাসের প্রধান, রাষ্ট্রদূত ওখানে আর আসবেও না, সেটা হলো সিডিএ, একদম পার্মানেন্ট সিডিএ। আর সিডিএ এআই অ্যাড ইন্টারিম হলো, আপনি যদি বলেন অ্যাক্টিং অ্যাম্বাসেডর, এটাকে বলতে পারেন অ্যাক্টিং অ্যাম্বাসেডর, যদি আপনি সহজ ভাষায় বলতে চান অ্যাক্টিং অ্যাম্বাসেডর। তার মানে ওই দেশে রাষ্ট্রদূত আছে, কোনো কারণে উনি স্টেশনে নাই, ছুটিতে গেছেন, দেশের বাইরে গেছেন, এই সময় তো দূতাবাস কাজ তো চলতে হবে, কাজ তো খোলা রাখবে না। এই জন্য সাধারণত উনি, ওনার যিনি সেকেন্ড ম্যান থাকেন, দ্বিতীয় অবস্থানে যিনি থাকেন, তাকে দায়িত্ব দিয়ে যান, এবং উনি যতদিন ফিরে না আসেন ক্যাপিটালে ততদিন পর্যন্ত দায়িত্বে থাকেন। এই সিডিএ এআই অ্যাড ইন্টারিম, উনি কোনো নীতিগত সিদ্ধান্ত দূতাবাসের নেবেন না, স্রেফ ডে টু ডে অ্যাক্টিভিটিস পারফর্ম করে মিশনকে চালিয়ে নিয়ে যাবেন। যত ডে টু ডে অ্যাক্টিভিটিস এর বাইরে যদি কোনো ইন প্রিন্সিপাল ডিসিশন নিতে হয় সেটা রাষ্ট্রদূত এসে নেবেন। এটা হলো আপনার সিডিএ এআই। এরপরে আসি আমরা অ্যাক্রেডিটেশন। অ্যাক্রেডিটেশন হলো তার কর্মক্ষেত্র, কতটুকুন জায়গায় একজন রাষ্ট্রদূত বা একটা দূতাবাস কতটুকুন জায়গায় কাজ করবে, সেটাকে বলা হয় অ্যাক্রেডিটেশন। আমরা যেমন বলছিলাম যে আমেরিকান এম্বাসি ইন ঢাকা বা টু বাংলাদেশ, তার মানে আমেরিকান এম্বাসি বাংলাদেশের পুরো জায়গায় কাজ করবে। দ্যাট মিনস আমেরিকান অ্যাম্বাসেডর বা এম্বাসির ক্ষেত্র হলো অধিক্ষেত্রাধীন এলাকা, যদি বাংলায় বলি তাহলে হলো পুরো বাংলাদেশ হলো তার অ্যাক্রেডিটেড এরিয়া, তার অধিক্ষেত্রাধীন, অধিক্ষেত্র যেটা তার। আর একটা হলো কনকারেন্ট অ্যাক্রেডিটেশন। কনকারেন্ট অ্যাক্রেডিটেশন এটাকে যদি বাংলা বলেন তাহলে সমবর্তী এলাকা, সমবর্তী এলাকা যদি বাংলায় বলেন বলতে পারেন। এটার অর্থ হলো যে একজন দূতাবাস প্রধান বা একটা মিশন বা একজন অ্যাম্বাসাডারকে একাধিক দেশের জন্য নিয়োগ দেওয়া হয়। যেমন আমাদের 200 দেশ, অ্যাজ ফর এক্সাম্পল বাংলাদেশ 200টা দেশের সাথে সম্পর্ক রাখছে, কিন্তু 200 দেশে তো আমার দূতাবাস নেই, মিশন নেই, তাহলে কিভাবে চলবে? বলছে একটা দেশের রাষ্ট্রদূতকে একাধিক দেশের দায়িত্ব দেওয়া হয়, উনি এক জায়গায় থাকেন কিন্তু ওই দেশগুলোতেও সাথে সাথে কাজ করেন। যেমন আমি উদাহরণ হিসাবে বলি, ধরেন গ্রিসে আমাদের দূতাবাস আছে, গ্রিস, ইনি এখানে যে অ্যাম্বাসাডার আছেন বা যে দূতাবাস আছে তাকে সাথে সাথে বললো যে গ্রিসে তোমার ঘর বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, সবই থাকবে, কিন্তু সাথে সাথে তুমি মাল্টাতেও কাজ করবে। মাল্টাতে আমাদের কোনো বিল্ডিং নাই, অফিস নাই, কিছুই নাই, কিন্তু তাকে মাল্টা সরকারের সাথেও কাজ করতে হবে। এই ক্ষেত্রে গ্রিসকে বলা হয় রেসিডেন্স। রেসিডেন্স যেহেতু এখানে দূতাবাস ভবন আছে, রাষ্ট্রদূতের বাসভবন আছে, সবকিছু আছে, এটা হলো তার অ্যাক্রেডিটেশন এরিয়া, এবং এই অ্যাক্রেডিটেশন এরিয়াটাকে বলা হয় তার রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্স, যেহেতু তার বসবাসের জায়গা এখানে, মিশন এখানে। এইটাকে বলা হয় নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর। গ্রিসে কিন্তু আমাদের যিনি অ্যাম্বাসেডর উনি রেসিডেন্স যেহেতু আছে, এই জন্য ওনাকে বলা হবে রেসিডেন্ট অ্যাম্বাসেডর, রেসিডেন্ট অ্যাম্বাসেডর। আর মাল্টাতে কোনো বিল্ডিং নাই, কিচ্ছু নাই, কিন্তু উনি এখানে গ্রিসে বসেই উনি কাজ করবেন, সেই ক্ষেত্রে মাল্টার জন্য উনাকে বলা হবে নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর। মাল্টায় উনি নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর, গ্রিসে উনি বাংলাদেশের রেসিডেন্ট অ্যাম্বাসেডর, মাল্টাতে উনি বাংলাদেশের নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর। এবং এই যে জায়গাটা মাল্টা, সেটা তার কনকারেন্ট অ্যাক্রেডিটেশন, সমবর্তী। কনকারেন্ট অ্যাক্রেডিটেশন হলো তার মাল্টা। আমি জানি না আমি ক্লিয়ার হতে পারলাম কিনা, সামনে থাকলে আরো ক্লিয়ার হওয়া যেত হয়তো। সো অ্যাক্রেডিটেশন হলো যেখানে দূতাবাস আছে, রাষ্ট্রদূতের বাসভবন আছে, রাষ্ট্রদূত সবসময় অবস্থান করেন সেটা, এবং এই ধরনের জায়গাতে বলা হয়, এই অ্যাম্বাসেডরদেরকে বলা হয় রেসিডেন্ট অ্যাম্বাসেডর। দূতাবাসগুলোকে বলা হয় রেসিডেন্ট মিশন, রেসিডেন্ট মিশন বা আবাসিক দূতাবাস সেরকম বলতে পারেন। আর একই জায়গাতে যখন একাধিক দেশের দায়িত্ব পালন করে, তো মূল দেশ বাদ দিয়ে অন্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে বলা হয় কনকারেন্ট অ্যাক্রেডিটেশন অথবা নন রেসিডেন্ট অ্যাম্বাসি, নন রেসিডেন্ট অ্যাম্বাসি। আর এই রাষ্ট্রদূতকে
এই মালটার জন্য বলা হবে নন রেসিডেন্ট অ্যাম্বাসাডার। নন রেসিডেন্ট অ্যাম্বাসাডার। এরপরে আপনার লেটার অফ ক্রেডেন্স। বা এটা অন্য শব্দে সংক্ষেপে বলা হয় ক্রেডেনশিয়ালস। এটা এক ধরনের পরিচিতি। একজন রাষ্ট্রদূত সবসময় রাষ্ট্রের যিনি প্রধান, সরকার প্রধান নয়, বি ভেরি কেয়ারফুল, সরকার প্রধানের প্রতিনিধিত্ব উনি করেন না, উনি রাষ্ট্র প্রধানের প্রতিনিধিত্ব করেন। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে প্রেসিডেন্ট, ভারতের ক্ষেত্রে প্রেসিডেন্ট, পাকিস্তানের ক্ষেত্রেও প্রেসিডেন্ট, নট প্রাইম মিনিস্টার। ব্রিটেন যদি হয় তাহলে রানী, এরকম। তো এই যে দেশ, এবং একজন রাষ্ট্রপ্রধান আর একজন রাষ্ট্রপ্রধানের কাছে যে দূত পাঠান, তাকে একটা চিঠি দিয়ে দেন তার পরিচিতি দিয়ে এবং তার গুণগান গিয়ে, তার যে সমস্ত টেস্টিমনি আছে, ভালো গুণগুলো আছে এবং কি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, সেগুলো একটা চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়। ওই চিঠিটার নাম লেটার অফ ক্রেডেন্স অথবা ক্রেডেনশিয়ালস। সেখানে মূলত বলা হয় যে আমার প্রতিনিধি উনি গেলেন, উনাকে সব ধরনের ক্ষমতা দেওয়া হলো, যে কোনো সিদ্ধান্ত আমার পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে যে কোনো সিদ্ধান্ত উনি নিতে পারবেন, এবং ওনার ক্ষেত্র আপনার পুরো দেশ, পুরো দেশটাই ওনার ক্ষেত্র। এটা এটা এই চিঠিতে লেখা থাকে। এবং যে আমি আশা করব যে উনি যতদিন আপনার দেশে অবস্থান করবেন, আপনি তাকে সব সম্পর্কের উন্নয়নের খাতিরে সব ধরনের লিগাল সহযোগিতা তাকে দিয়ে থাকবেন। নিঃসন্দেহে একজন রাষ্ট্রদূত বা একজন সরকার প্রধান কেউই কোনো ইলিগাল কিছু চাইবেন না, ইটস ভেরি ক্লিয়ার। সো তাকে সব ধরনের সহযোগিতা যেন দেওয়া হয় তার কাজ সুচারুরূপে সম্পন্ন করার জন্য, সেই সংক্রান্ত যে চিঠি, সেটা হলো লেটার অফ ক্রেডেন্স অথবা সংক্ষেপে বলা হয় ক্রেডেনশিয়ালস। এবং এটা পাঠানো হবে একজন হেড অফ স্টেট অন্য একজন হেড অফ স্টেটের কাছে নিয়ে যাবেন, রাষ্ট্রদূত নিজে ওটাকে ওই হেড অফ স্টেটের কাছে উপস্থাপন করবেন। এটা এক ধরনের পরিচয় পত্রও বলতে পারেন আপনি, পরিচিতিও বলা হয়ে থাকে। একটা প্রশ্ন এখানে করা হয় যে এই লেটার অফ ক্রেডেন্স বা ক্রেডেনশিয়াল কিভাবে প্রেজেন্ট করা হয়। এখানে দুইটা জিনিস আসবে, একটা হলো লেটার অফ ক্রেডেনশিয়াল কিভাবে প্রেজেন্ট করে, আর একটা হলো রাষ্ট্রকে কিভাবে প্রেজেন্ট করে। দুইটা দুই জিনিস। একটা হলো প্রেজেন্টেশন অফ ক্রেডেনশিয়ালস, এই প্রশ্নগুলো করা হয়। প্রেজেন্টিং ক্রেডেনশিয়ালস বা প্রেজেন্টেশন অফ ক্রেডেনশিয়ালস এটা, আর একটা হলো রিপ্রেজেন্টিং এ স্টেট, রিপ্রেজেন্টিং এ স্টেট। দুটা জিনিসই আমরা চেষ্টা করবো আলোচনা করতে সময় শেষের দিকে। আরো অনেক কিছু আছে, আমরা সামনে আবার সময় পেলে আলাপ করবো। এটা দিয়ে আমি শেষ করে দেন আপনাদের প্রশ্ন নিব। আমাদের আলোচনার অনেক কিছু বাকি থেকে গেল, যেমন এক্সট্রাঅর্ডিনারি প্লেনিপোটেনশিয়ারি, এগুলো কি জিনিস, এগুলো জিজ্ঞেস করা হয়। অ্যাম্বাসাডার এট লার্জ কি, নোট বারগেল কি, ইউএসএ কেন এত বেশি ইসরায়েলকে তোয়াক্কা করে চলে, এটা প্রশ্ন করা হয়ে থাকে। বিভিন্ন রকমের এগ্রিমেন্ট, যেমন এমওইউ, ট্রিটি, কনভেনশন, প্রোটোকল, রেটিফিকেশন, এগুলো কি জিনিস, সেগুলো আমরা সামনের দিন আলাপ করব। তারপরে আপনার ডিপ্লোম্যাটিক যে বাইবেল বলা হয়, ভিয়েনা কনভেনশন, দুই ধরনের ভিয়েনা কনভেনশন আছে, একটা হলো ডিপ্লোম্যাটিক রিলেশনের উপরে, একটা হলো কনসুলার রিলেশনের উপরে, একটা হলো আপনার 61 এর, একটা 63 তে। এটাও আমরা ওই দিন আলাপ করব। ওই দিন আমরা আরো বেশি আলাপ করার চেষ্টা করব যদি সময় পাই, যে একটা ডিপ্লোম্যাটিক মিশনের কাজ কি, কনসুলার মিশনের কাজ কি, তারপরে ডিপ্লোম্যাটদের ইমিউনিটিস, প্রিভিলেজেস কি কি আছে, যে দেশে কাজ করবে সে দেশে কি কি তার সুযোগ সুবিধা উনি পেতে পারেন, ইমিউনিটিস কি, প্রিভিলেজেস কি কি পেতে পারেন, রক্ষা কবচ কি, সুবিধাগুলো কি, এগুলা পেতে পারেন। স্বাধীনতা যুদ্ধে আমাদের ডিপ্লোম্যাটদের ভূমিকা কি ছিল, এটাও সেদিন, সেটাও ইম্পর্টেন্ট অবশ্যই, সেটা সময় পেলে সেদিন আলাপ করব। দেন
বাংলাদেশের ফরেন পলিসির অ্যাচিভমেন্ট কি এ পর্যন্ত, আমরা খুব ক্রিটিসাইজ করি এটাকে, সেটা আমরা দেখতে চেষ্টা করবো যে কি অ্যাচিভমেন্ট আছে, কি কি চ্যালেঞ্জ আছে, ভবিষ্যতে আমরা ওয়ে ফরওয়ার্ড কি হতে পারে, এগুলো আমরা সেদিন আলাপ করার চেষ্টা করবো। আই এম সরি, যেহেতু আজকে 9টার সময় আর একটা ক্লাস আছে, এর জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে আপাতত। তো অলরেডি তো 45 মিনিট হয়ে গেছে, আমি দেখি 5 মিনিটে এটা শেষ করে আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। প্রেজেন্টিং ক্রেডেনশিয়ালস, আই এম সরি, আমি ক্লাসের মধ্যে, আমি ক্লাস নিচ্ছি। ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করা হলো, চিঠিটা দেওয়া। এটা সাধারণত প্রত্যেক এক একটা দেশের এক এক রকম সিস্টেম থাকে। যতক্ষণ পর্যন্ত একজন রাষ্ট্রদূত এই ক্রেডেনশিয়ালটা প্রেজেন্ট না করেন ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি উনি ওই দেশের জন্য কার্যকরী না। বাট এনিওয়ে, এটা কিভাবে করা হবে, ওই দেশের যে প্রোটোকল আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রোটোকল বিভাগ থাকে, রাষ্ট্রাচার, রাষ্ট্রের আচার অনুষ্ঠান কিভাবে করা হবে রাষ্ট্রীয়ভাবে, তারা একটা গাইডলাইন দিয়ে দেয়। মোটামুটি একই রকম। সাধারণত রাষ্ট্রদূত যিনি নতুন গিয়েছেন তাকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রিসিভ করে নেয়। এরপরে যেদিন ক্রেডেনশিয়াল প্রেজেন্ট হবে দিন দিয়ে এটা আগে থেকে অনেক রিহার্সাল দেওয়া হয়, গাইড দেওয়া হয়, লিখিত দেওয়া হয়, কোথায় কে বসবে, কত ইঞ্চি দূরে থাকবে, কিভাবে যাবে, সব কিছু ডিটেল দেওয়া থাকে ওখানে, এবং রিহার্সালও করানো হয়। যাই হোক, অ্যাকর্ডিংলি ওনাকে ওই দেশের গাড়ি, সে ধরেন ভারতীয় রাষ্ট্রদূত কিছুদিন আগে আসছেন এখানে, হাই কমিশনার, ওনাকে প্রেসিডেন্টের কাছে উনি ক্রেডেনশিয়াল প্রেজেন্ট করবেন। তো নিয়ম অনুযায়ী বাংলাদেশ তাকে এক সুন্দর গাড়ির বহর দিয়ে ওখানে নিয়ে যাবে, পাইলট দেওয়া, বহর দেওয়া, অন্যান্য যা যা প্রয়োজন সেগুলো ওনাকে, উনি যেখানে বলবেন, হোটেলে থাকলে হোটেলে, ওনার বাসায় থাকলে বাসায়, এম্বাসিতে থাকলে এম্বাসিতে, যেখানে থেকে উনি বলবেন, আমাদের প্রোটোকল উইং এর লোকজন ওইখান থেকে ওনাকে গাড়ি করে এবং বহর, বিশাল গাড়ির বহর, মোটর কেজ সবকিছু দিয়ে ওনাকে নিয়ে আসবেন। একটা নির্দিষ্ট দূরত্বে গাড়ি থেকে ওনাকে দরজা খুলে আমাদের লোকজনই নামাবে, লাল কার্পেট দেওয়া থাকবে, লাল কার্পেট দিয়ে উনি হেঁটে যাবেন, সেখানে ওনাকে অভিবাদন জানাবে যারা ওখানে প্রোটোকলের লোকজন বা অন্যান্য লোকজন আছে, এবং উনি গিয়ে প্রেসিডেন্ট যখন একদম একটা জায়গায় স্পেস করা আছে ওখানে প্রেসিডেন্ট দাঁড়াবে, হিসেব অনুযায়ী যে চিঠিটা, ওই চিঠিটা প্রেসিডেন্টের হাতে, যে ক্রেডেনশিয়াল যেটাকে আমরা বলছিলাম, প্রেসিডেন্টের হাতে উনি তুলে দিবেন, এবং প্রেসিডেন্ট ওই চিঠিটা রিসিভ করে পাশে ওনার যে এডিসি থাকে, এই দোকান, তার হাতে দিয়ে রাষ্ট্রদূতকে নিয়ে ওখানে হ্যালো হাই দু এক কথা বলে চা খাওয়ার জন্য উনি ভিতরে নিয়ে যাবেন। এটা চা খাওয়া যখন শেষ হবে, চা খাওয়ার ভিতরে কিছু কথাবার্তা বলা হবে, সেটা হলো প্রেজেন্টিং এর স্টেপ। তো এটা আমরা আসতেছি পরে, এটা প্রেজেন্টিং এর স্টেপ ওইখানেও হতে পারে, অন্য জায়গায়ও হতে পারে, শুধু যে ওইখানে চা খাওয়ার সময় হবে নট দ্যাট, অন্য জায়গায় হতে পারে। তো এই নিয়ে ক্রেডেনশিয়াল যখন প্রেজেন্ট করা শেষ হয়ে যাবে, রাষ্ট্রপতির সাথে ওনার চা খাওয়া, আলাপ করা শেষ, আবার আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল, ওই আগের থেকে যেভাবে বলে দেওয়া আছে, ওনাকে চিফ অফ প্রোটোকল আমাদের যিনি, উনি তাকে প্রেসিডেন্টের ওখান থেকে নিয়ে এসে আবার একইভাবে ওই লাল গালিচার উপর দিয়ে, রেড কার্পেটের উপর দিয়ে ওনাকে নিয়ে আমাদের সেই গাড়িতে তুলে দেবেন, আবার মোটর কেটে ওনাকে ওনার যে অবস্থান থেকে নিয়ে আসছিলেন সেখানে ওনাকে আবার পৌঁছে দিয়ে আসবেন। এটা হলো প্রেজেন্ট করার পদ্ধতি। রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা, সাধারণত আমরা বললাম যখন ক্রেডেনশিয়াল চিঠিটা উনি দিয়ে দেন, দেওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যখন দিয়ে দেন, তারপরে রাষ্ট্রপতি ওনাকে চা খাওয়ার দাওয়াত দেন এবং সেখানে নিয়ে যান, আমাদের ক্ষেত্রে বঙ্গভবনে যেখানে হোক নিয়ে যান। ওইখানে দুজনে যতক্ষণ সময় পারেন, 5 মিনিট 10 মিনিট, এটা নির্ভর করে প্রেসিডেন্টের উপরে, উনি কত ব্যস্ত বা কতটুকু সময় দিবেন, সেই সময় কিছু আলাপ ওনারা করেন। এটা একটা দেশকে উনি প্রথম, একজন রাষ্ট্রদূত প্রথম সর্বোচ্চ পর্যায়ে এটাকে বা তার দেশকে উপস্থাপন করেন। আমাদের ক্ষেত্রে এটা যে শুধু ওই জায়গা হবে তা না, এটা অন্য সময়ও হতে পারে, রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো, সেখানেও হতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছে, সেখানেও উনি বলতে পারে, সবগুলাই প্রেজেন্টেশন, তার দেশকে তুলে ধরা। তো দেশকে তুলে ধরা যেটা প্রেজেন্টেশনের ভিতরে, আমাদের ক্ষেত্রে আমরা যেটা করি, কয়েকটা বিষয়কে আমরা খুব ভালোভাবে মাথায় রাখতে চেষ্টা করি, এটা লিখে নিয়েন আপনারা। আমার তো লেখাই আছে, তারপরেও আপনারা এটাকে লিখে নিন, সুবিধা হবে আপনাদের কিভাবে প্রেজেন্ট করা হয়। প্রথম হলো আপনার অভিবাদন, যখন দেখা হয় সালাম আলাইকুম বলি, যেমন আমরা এইখানে 2-3টা প্রেজেন্ট, এখানে যেমন কিছু প্রশ্ন করা হয় যে যদি ইউএসএ তে, ইউএসএ যে আমাদের রাষ্ট্রদূত যদি প্রেজেন্ট করে, বা সৌদি আরবে, অথবা আপনার পাকিস্তানে, অথবা ইন্ডিয়াতে,
যে কোনো জায়গা হতে পারে। আমি কয়েকটা এমনি বললাম, এটা দেওয়ার কারণ আছে, দুই রকমের বিষয় আছে, এই জন্য আমি দিলাম। দেখেন শুরুতে হলো আমাদের অভিবাদন বা আমরা যেটাকে বলি এক্সচেঞ্জ অফ প্লেজেন্ট্রিজ। মানে কেমন আছেন, ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি আমাকে সময় দিয়েছেন, ধন্যবাদ, যেটা আমরা শুরুতে বলে থাকি, এটা দিয়ে শুরু করা। মুসলমান মুসলমান বলে আমরা সালাম দিয়ে শুরু করি। তো যাই হোক, প্লেজেন্ট্রিজটা প্রথমে আসবে, এটা হলো 1 নম্বরে। এরপরে তার খোঁজ খবর নেওয়া, ওয়েলবিং, আপনি ভালো আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে ইত্যাদি, আপনি কেমন, দেশ কেমন, সবকিছু ভালো আছে, এরকম। এরপরে আমরা যেহেতু বাংলাদেশ, আমরা যেখানেই যাই তাদের যে রোল আছে লিবারেশন ওয়ার, সেটাকে আমরা নিয়ে আসবো। এই কারণে আমি এই 3-4টা দেশের নাম লিখেছি। দেখেন এই 3টা দেশ আমাদেরকে সহায়তা করে নাই। পাকিস্তানের সাথে তো আমরা যুদ্ধ করেছি, কেএসও আমাদের বিপক্ষে ছিল, ইউএসও বিপক্ষে ছিল, ইন্ডিয়া আমাদেরকে সহায়তা করেছে। তাহলে কি একইভাবে আমরা বলবো যে তোমরা আমাকে, ইন্ডিয়ার ক্ষেত্রে তো আমরা খুব সহজেই বলতে পারি যে স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবদান বাঙালি চিরকাল মনে রাখবে, আমাদের স্বাধীন হয়েছি আপনাদের সহযোগিতায়, ইত্যাদি ইত্যাদি। আপনারা বন্ধু, আপনারা ভাই, ন্যাচারালি এটা আমরা সব বলতেই পারি যে আপনাদের অবদান অনস্বীকার্য, সব ক্ষেত্রে আপনার অবদান আছে। এখন যদি আপনি পাকিস্তানে গিয়ে এই কথাটা বলেন যে আপনাদের অবদান বড় বেশি, পাকিস্তানের আপনাদের সাথে আমরা যুদ্ধ করে পার পেয়েছি, তো এটা ইট ডাজন্ট লুক নাইস ন্যাচারালি। তো এক ধরনের হলো যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে, আর একটা হলো করে নাই। তো করে নাই ক্ষেত্রে আমি তখন কি করব? সেই ক্ষেত্রে আমি স্বাধীনতা যুদ্ধকে নিয়ে আসবো ইনডাইরেক্ট। আমি যদি পাকিস্তান বা কেএসএ বা ইউএসএ আসি, সরাসরি আমি বলবো না যে স্বাধীনতা যুদ্ধে আপনারা বড় বেশি সাহায্য করেছেন আমাদেরকে। আমরা বলতে পারি যে দেখেন আমাদের সদ্য স্বাধীন দেশের স্বাধীনতার পরে গিয়ে আপনারা বিভিন্ন ভাবে আপনাদের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন ঘটেছে, অর্থনৈতিক, রাজনৈতিক, কালচারাল, বিভিন্ন ভাবে ঘটেছে, এবং এটা এখনো বর্তমান আছে। তার মানে আমি স্বাধীনতাটাকে শব্দটা ইউজ করলাম, তাদের ক্রিটিসাইজ আমি করতে গেলাম না কোনোভাবে, কারণ ডিপ্লোম্যাটিক অ্যারেনাতে কখনো নেগেটিভ বিষয়কে নিয়ে আসার সুযোগ নেই। এটা নিয়ে এরপরে আপনি চলে আসেন যে দুই দেশের ভিতরে যে কোঅপারেশন গুলো আছে বর্তমানে, সেইগুলা যে আমরা এই ফিল্ডে একসাথে কাজ করছি, এটাকে আরো বেশি জোরদার করা যেতে পারে, বা আরো এই ক্ষেত্রগুলোতে কাজ করা যেতে পারে। কোঅপারেশন এখন যে ক্ষেত্রগুলোতে আছে সেগুলা মোটামুটি একটু ধারণা দেওয়া। এরপরে হলো যে আপনার ফিউচারে আরো কোন কোন বিষয়ে কাজ করা যায়, যে এই জায়গাগুলো আমরা করছি। যেমন বললাম ট্রেড আমাদের দেশে ভালোই আছে, তবে এই জায়গাগুলোতে আমরা আমাদের গার্মেন্টস এর এখানে আরো বেশি আসতে পারে, আপনাদের দেশ থেকে আমরা তুলা নিতে পারি, এরকম। যেমন ব্রাজিলে আমরা বলেছি যে তোমাদের ওখান থেকে আমরা মাংস আনতে পারি, যেহেতু ওটা তাদের মেইন এক্সপোর্ট। আমাদের দেশে মাংস আনলে 300-350 টাকা কেজিতে বিক্রি করা সম্ভব ব্রাজিল থেকে আনলে। একইভাবে তাদেরকে আমরা বলছি তোমরা আমাদের আরএমজি নাও। সো এই ধরনের যে আমরা ফিউচারে আরো কোন কালচারাল ক্ষেত্রে, যে আমাদের ভিতরে কালচারাল এক্সচেঞ্জ খুব কম, তো এই কালচারাল যে প্রোগ্রাম গুলো এগুলো আমরা করতে পারি। তো সেই জায়গাগুলো যে ফিউচার ডাইরেকশন কি হইতে পারে সেগুলো নিয়ে আসা। দেন আপনি তাকে একটা দাওয়াত দিয়ে দিন, এটা শেষ করে একটা ইনভিটেশন, যে আপনাকে আমাদের রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো, সুবিধাজনক সময়ে আপনি বাংলাদেশ বেড়াতে যাবেন, বাংলাদেশ ভিজিট করতে যাবেন। সর্বশেষ হলো আপনি তাকে তার সুস্বাস্থ্য কামনা করেন, ফাইনালি তাকে থ্যাঙ্কস দেন। আপনি ভালো থাকবেন, শরীর সুস্থ রাখবেন, ইত্যাদি ইত্যাদি বলে যে আপনি ভালো থাকেন, শরীর মন যেন আপনার ভালো থাকে, সেই উইশ আমি করছি। সর্বশেষে যে আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, আমার কথাগুলো ধৈর্য ধরে শুনেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ব্যাস, এইটা হলো মোটামুটি একটা গাইডলাইন একটা রাষ্ট্রকে প্রেজেন্ট করার জন্য। ওভারঅল কোনো স্পেসিফিক বিষয় যদি না থাকে যে আমি একটা বিষয় নিয়ে গেছি, সেরকম না থাকলে এগুলোকে আমরা প্রেজেন্ট করে থাকি এইভাবে, যে একটা দেশকে কিভাবে প্রেজেন্ট করে। সো আজকে আমাকে শেষ করতে হচ্ছে, অলরেডি 50 মিনিটের বেশি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করতে হলো, আই এম সরি। নেক্সট ডেতে বাকি যতটুকুন থাকে দেখি ততটুকুন আবার নেক্সট ক্লাসে আমরা আলাপ করব, দেখা যায়। এখন আপনারা যাদের যে প্রশ্ন আছে আপনারা বলেন, আমি দেখি সেই প্রশ্নগুলোর জবাব দিতে পারি কিনা।
আমি দেখি আপনাদের প্রশ্ন। হ্যাঁ, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই নাকি? তাহলে তো আমি আরো একটা পয়েন্ট আলাপ করে ফেলতে পারতাম। ও, সময়ও নাই, 8:56 অলরেডি বাজে। রিফিউজি এন্ড অ্যাজাইলাম, এটা আমাদের এই বিষয়ের ভিতরে না। ইভেন আই হ্যাভ টু রিপ্লাই, রিফিউজি হু টেক্স রিফিউজ, সেটা যে কেউ হইতে পারে। রিফিউজ মানে বিপদে পড়ে চলে আসছে, তখন তাকে আপনি সাহায্য দেওয়া। ইসরায়েল আমেরিকা এখন আলোপ করার সম্ভাবনা নেই, এটা সম্ভব না, এটা অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, আমি একটা শেষ করি, আপনারা প্রশ্ন করেন পরে আমি এটার জবাব দিয়ে দিই। রিফিউজি যে কেউ রিফিউজ, যেমন আমাদের ক্ষেত্রে আমরা তাদেরকে কোনোভাবেই আনি নাই, তারা বাধ্য হয়ে একটা মানবিক কারণে ঢুকে পড়েছে, যুদ্ধ বিধ্বস্ত ক্ষেত্র থেকে, যেটা আফ্রিকাতে বেশিরভাগ ক্ষেত্রে ঘটতো, আমাদের ক্ষেত্রে মিয়ানমারে ঘটেছে। তাদেরকে আমরা কোনোভাবেই ভিসা দিয়ে আনি নাই, সেটা হলো তারা রিফিউজ, বিপদে পড়ছে আমাকে সাহায্য করো, সেটা হলো রিফিউজ। এবং যারা রিফিউজ চায় তারা রিফিউজি। অ্যাজাইলাম হলো যে আমি এখন ওই দেশে ঢুকেছি বৈধভাবে, অবৈধভাবে আমি ঢুকেছি তা আমি বলবো না, অবৈধভাবেও কেউ ঢুকতে পারে, কিন্তু এরকম অনেস্টলি বলতে গেলে যে এইভাবে তাড়ানো হয় নাই, বা সে কোনো বিপদে পড়ে সেখানে গিয়েছে, গিয়ে এখন বলছে যে আমি তোমার দেশে চিরকালের জন্য নাগরিক হয়ে থাকতে চাই, আমি আর আমাকে ওই দেশে ফেরত পাঠাই, সেটা হলো অ্যাজাইলাম। ইসরায়েল ইউএসএ রিলেশনশিপ, এটা লম্বা সময় নেক্সট ডেতে আলাপ করার ইচ্ছে থাকলো। রওশনারা, পাসকোর্স থেকে এসে পররাষ্ট্র ক্যাডার পাওয়া কি সম্ভব? পাসকোর্স থেকে আসলে যদি আপনি বিসিএস দিতে পারেন এবং রেকর্ড স্কোর আপনি পান, অবশ্যই সম্ভব সেটা। এইচ এর ব্যবহার যদি একটু বুঝিয়ে বলেন। উদ্ধৃতি মৈনাক পান। ওকে, এইচ মানে হিজ এক্সেলেন্সি বা হার এক্সেলেন্সি। আর যদি ফিমেল হয় তখন হার এক্সেলেন্সি। এটা রাষ্ট্রদূতদের সম্মানসূচক পদবি। হিজ এক্সেলেন্সি মিস্টার অমুক, হার এক্সেলেন্সি মিস্টার অমুক রাষ্ট্রদূতদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট রাষ্ট্রদূত না বলে এটা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন একজন রাষ্ট্রদূত যদি ওই দেশের একজন প্রেসিডেন্ট, ওই দেশের একজন মন্ত্রী কারোর সাথে দেখা করে, তখন মন্ত্রীও যেমন রাষ্ট্রদূতকে হিজ এক্সেলেন্সি বা হার এক্সেলেন্সি বলে, রাষ্ট্রদূত ওই মন্ত্রীকে, সে ধরেন জাপানের অ্যাম্বাসাডার আমাদের যোগাযোগ মন্ত্রীর সাথে দেখা করছে, তো যোগাযোগ মন্ত্রী রাষ্ট্রদূতকে যেমন হিজ এক্সেলেন্সি বলবেন, রাষ্ট্রদূত মন্ত্রী মহোদয়কে হিজ এক্সেলেন্সি বলবেন। এটা ডিপ্লোম্যাটিক অভিবাদনের ক্ষেত্রে এটা ব্যবহার করা। এরপরে মিস্টার বা মিস বা মিসেস এগুলো থাকে। পাসকোর্স থেকে তো বললাম এটা সম্ভব। কূটনৈতিক সম্পর্কে একটু বলবি। কূটনৈতিক সম্পর্ক মানে কি, আমি বুঝি নাই প্রশ্নটা। কানিজ ফাতেমা, আপনার প্রশ্ন কূটনৈতিক সম্পর্কে একটু বলেন, কি বলবো, আমি ঠিক প্রশ্নটা বুঝি নাই ভাই। ইউরোপ, বিশেষত ইতালি অভিবাসন প্রসঙ্গে বসনিয়া সার্বিয়া যেহেতু বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সরাসরি স্থাপন। আসনাদ আহমেদ ভাই, আমি প্রশ্নগুলো বুঝতে পারছি না, আমি আসলে আমারই সমস্যা এটা। ইউরোপ, বিশেষত ইতালি অভিবাসন প্রসঙ্গে বসনিয়া সার্বিয়া যেহেতু আমি বুঝি না, প্রশ্ন বুঝতে পারছি না। বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক, বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ভাই, কোনো অবস্থাতেই নেই। আমরা ইসরায়েলকে রিকগনাইজ, ইসরায়েল আমাদেরকে রিকগনাইজ করে, কিন্তু আমরা ইসরায়েলকে রিকগনাইজ করি না, সেটা ওআইসির একটা স্ট্যান্ডের কারণে আমরা করি না। ভাই ভাই প্রধানমন্ত্রী, আনিক পল আন্তু, ভাই ভাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা উঠলে অনারেবল সম্বোধন করব না হিজ এক্সেলেন্সি? অনেক আমাদের দেশের রাষ্ট্রপতিদেরকে আমরা অনারেবল বলবো, ঠিক আছে? রাষ্ট্রপতি উঠলে মহামান্য, অন্য কোনো মন্ত্রী হলে মাননীয়, বা সেক্ষেত্রে অনারেবল। হিজ এক্সেলেন্সি, হার এক্সেলেন্সি আমরা বলবো না, এটা হলো ডিপ্লোম্যাটিক। আমি উদাহরণে দিয়েছি একটু আগে অনেক পল, আপনি খেয়াল করলে বুঝতে পারতেন। আব্দুল্লাহ আল জোনায়েদ স্যার, আপনি এম্বাসি হাইকমিশনের শাখা অফিস সম্পর্কে বলেছেন, আমেরিকান এম্বাসির একটি শাখা অফিস আমেরিকান সেন্টার। না, আমেরিকান সেন্টারটা শাখা অফিস না, এখানে কোনো
দেখেন আমি শাখা অফিস বলতে পরিষ্কার বুঝিয়েছি কনসুলেট, কনসুলেট যেখানে পাসপোর্ট ভিসা ইত্যাদির বিষয়াদি থাকে, ডকুমেন্ট অ্যাটেস্টেশন, সেগুলোর কথা বলেছি আমি, সেটা হলো কনসুলেট। আর এমনিতে তো এটা তারা এক ধরনের ইনফরমেশন শেয়ার করার জন্য দূতাবাসের পক্ষ থেকে করে, সেটা করতেই পারে। কূটনৈতিক সম্পর্ক সম্পর্কে বলবেন ভাই, আমি আসলে বুঝতে পারছি না, এটা কথা না বললে আপনার কথা আমি বুঝতে পারবো না। তানভীর ইমাম স্যার, হায়ারার্কির সাথে স্যালারি ভাই স্যালারি গ্রেড আপনাদের জানা খুব জরুরি না? প্রত্যেকটা যে প্রত্যেকটা তো পদোন্নতি পোস্ট, যেমন আপনার 9th গ্রেডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 6th গ্রেডে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 5th গ্রেডে ডাইরেক্টর, 3rd গ্রেডে ডিজি, 2nd গ্রেডে অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, 1st গ্রেডে ফরেন সেক্রেটারি। মুক্তিযুদ্ধে রাশিয়া সাহায্য না করলে বাংলাদেশের কি কোনো সমস্যা হতো? ডেফিনেটলি হতো, কারণ যে কয়বার ভেটো দিয়েছে রাশিয়া, ওইখানে তো যুদ্ধ বন্ধ করার কথা চলছিল সিকিউরিটি কাউন্সিলে একাধিকবার, সেখানে রাশিয়ার ভেটোর কারণে যুদ্ধ বন্ধ হয় না। আর ওই সময় যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমাদের স্বাধীনতার যুদ্ধ বন্ধ হতো, আমরা ওই মুহূর্তে স্বাধীন হতাম। জাতিসংঘে পদসোপান কি? ও জাতিসংঘে একই জিনিস, শুধু শেষের যেটা নাজমুল হাসান শোভ, জাতিসংঘের যেটা রাষ্ট্রদূত তাকে বলা হয় পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, PR। আর যিনি তার নিচের অংশ, আমরা যেমন ডেপুটি বা মিনিস্টার বলেছি, ওটাকে বলা হয় DPR। বাকি সবগুলো এক, 3rd সেক্রেটারি, 2nd সেক্রেটারি, 1st সেক্রেটারি, কাউন্সিলর, ডেপুটি, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। ওয়াই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইজ রেড? ভাই সব জায়গায় এটা রেড না, অন্য কোন দেশ আছে সেখানে নীল রঙও আছে, এটা দেশের উপরে নির্ভর করে। What should be the approach to be a cadre of foreign affairs, especially by Bible? Definitely, you have to be very smart, well conversant, focused, and must be very capable of convincing the board. And finally, you have to score almost the highest. শোনা যায় আর তো সময়ও পাচ্ছি না। ইতালি অভিবাসন আসনাদ আবার কি লিখেছে প্রসঙ্গে বসনিয়া কিভাবে যোগাযোগ সম্ভব? আচ্ছা, সম্ভব তো আমরা বলে ভাই, এটা এবার মোটামুটি আমি অনুমান করতেছি, আমি জানি না আসনাদ কি জিজ্ঞেস করেছেন এখনো। অনুমান হলো যে ওখানে আমাদের দূতাবাস নেই, তাহলে আমরা কিভাবে ওই সমস্ত দেশে কাজ করব, বসনিয়া সার্বিয়া। আমি বলেছি দেখেন যে কনকারেন্ট অ্যাক্রেডিটেশন বা আপনাদের নন রেসিডেন্ট মিশন, তারা পুরো দূতাবাস যে কাজ করে সেই কাজই ওখানে করে, কিন্তু ওখানে দূতাবাস ভবন নাই, তারা মাঝে মধ্যে যায় ওই দেশে। আমাদের মনে করেন ইটালিকে বসনিয়া দায়িত্ব দেওয়া হয়েছে, তো ইটালি থেকে 2 মাস 3 মাস 4 মাস পর পর ওখানে যাবে আমাদের দূত, সেখানে যে কাজ কাম করবে, আবার ফিরে আসবে। হোয়াট ইজ এইড মেমোয়ার, এগুলো কালকে আলাপ করবো ভাই সোনিয়া। এইড মেমোয়ার, নোট বারবেল মনে করেন কালকে আলাপ করবো। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে, এটা নিয়ে কিছু বলেন ভাই। আমার জানা নাই, যেটা এখনো জানা নাই আমি সেটা কিভাবে বলবো? সৌদি আরব তো নিজেই এখনো স্বীকৃতি দেয় না। ইউরোপ বিশেষত, আচ্ছা এটা তো গেল, আসনাদের গেল। আব্দুল্লাহ, একজন ভিজিটর বিদেশে বাংলাদেশ দূতাবাসে কি ধরনের সহযোগিতা পেয়ে থাকে? সে কি ধরনের সহযোগিতা পায়? তার পাসপোর্ট হারাই গেলে সে পাসপোর্ট পেতে পারে, অন্য কোনো ধরনের বিপদে বিপদে পড়েছে, সেই ক্ষেত্রে লিগাল যে কোনো ধরনের সহযোগিতা দূতাবাস তাকে দিতে পারে। স্যার ইউএনওটা কে? ইউএন যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস বলি আমরা, ইউএনও, ইউএন অর্গান, ওটা আগে বলা হতো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। আমরা এটাকে সংক্ষেপে বলি ইউএন, জাতিসংঘ। আর তো না স্যার, শোনা যায় সৌদি আরব ইসরায়েল স্বীকৃতি চাপ দিচ্ছে, এটা নিয়ে তো বললামই ভাই আগে। কাকে জানি বললাম, সুমাইয়া আপনাকেই তো, আপনি আগে একবার জিজ্ঞেস করেছেন যে এই ধরনের কোনো খবর আমার কাছে জানা নেই। সুমাইল বিন আবু হানিফ, আমার তো জানা নাই সৌদি আরব চাপ দিচ্ছে কিনা, আপনার জানা থাকলে আপনি জানতে পারেন, আমি জানি না ভাই, আই এম সরি। সো মোটামুটি আমার মনে হয় আজকের জন্য প্রশ্ন আপনাদেরও শেষ। থ্যাঙ্কস টু সোনিয়া, থ্যাংক ওয়েলকাম। আলী আকবর, তানিম থ্যাঙ্কস দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমি জানি না কত দূর হেল্প আপনাদের আজকে হবে, কিছুটা তো হড়বড় করে দ্রুত বলতে হয়েছে সময়ের কারণে। এগুলা যখন ক্লাস হয় তখন ক্লাসে কথা বলতে পারলে আরো অনেক বিষয় বোঝা যায়, আপনারা আমাকে বুঝতে পারবেন, আমিও আপনাদেরকে বুঝতে পারতাম সামনাসামনি ক্লাসে। তো সেটা যেহেতু করোনা সম্ভব হচ্ছে না, কি করা যাবে। নির্ঝর চৌধুরী, সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমিও আপনাদের সাথে থাকাটাকে খুব এনজয় করি।
আসনাদ আবারও বলেছেন যদি উপকার ভাই আপনাদের যদি উপকার হয়ে থাকে আই উইল বি হ্যাপি। আপনাদের উপকার হওয়ার জন্যই আমি এসেছি, জানি না আমার দ্বারা কতদূর উপকার আপনারা পাচ্ছেন বা না পাচ্ছেন। যারা সালাম দিয়েছেন ভাই সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা নমস্কার দিয়েছেন তাদের জন্য সেম, সবার জন্য ভাই। লিয়াজু অফিস, রেজওয়ান কবির, লিয়াজু অফিস এবং এমবাসির মধ্যে ডিফারেন্স কি? লিয়াজু অফিস তো এমবাসির জন্য কোনো লিয়াজু অফিস হতে পারে না, এই ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে কোনো লিয়াজু অফিস হয় না। কেউ যদি অন্য কোনো কারণে যোগাযোগের ক্ষেত্রে কিছু করতে চায়, বাইপাস করতে চায়, তখন একটা অফিস খুলে সেটা ঠিক ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে আসে না। যেমন আমাদের এখানে হংকং এক সময় করেছিল। ফরেন ক্যাডার পোস্টিং শুধু দূতাবাসে হয়? জি, দূতাবাস বলতে মানে হাই কমিশন অথবা এমবাসি অথবা ইউএন অথবা কনসুলেট, এই জায়গাগুলোতেই শুধু ফরেন ক্যাডারের পোস্টিং হয়। দেশের ভিতরে আপনি যদি মিন করে থাকেন অন্য কোথাও ফরেন ক্যাডারের পোস্টিং হয় না সাধারণত। একটা প্রভিশন আছে যে পররাষ্ট্র ক্যাডার থেকে 10% সচিবালয়ে অন্যান্য জায়গায় যেতে পারে, একটা প্রভিশন আছে, কিন্তু আমাদের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা সেটাকে সাধারণত পছন্দ করে না, বিভিন্ন কারণেই পছন্দ করে না, সো এটা আর যাওয়া হয় না। Sir, you are so kind. We pray for your good health. নতুন ভোর। Thank you very much. I'll be happy if I can have your blessings. আজ না হয় কাল উপকারে আসবে রিগান চাকমা। ভাই সবকিছুই কোনো না কোনো ক্ষেত্রে কাজে আসে, যে কোনো জ্ঞানই কোনোদিন বিফলে যায় না। তো আপনারা অনুমতি দেন আজকের জন্য শেষ করি, 9টা 7 বাজে তাদের অন্য ক্লাস আছে বলে আমাকে বলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ক্লাসে বাকি যে টপিক গুলো আছে সেদিন দেখি যদি আরো একটু বেশি সময় তারা দেয়, তা আরো লম্বা করে আলাপ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।